সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর রাসায়নিক বিষয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের দ্বিতীয় ক্লাসের। আমি এস এম আব্দুল্লাহ আল ফাতিন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তিনটি। তো চলো শুরুতে একটু জেনে নেওয়া যাক আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু হবে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। আমরা জানবো যে আণবিক সংকেত ও গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্য কি এবং আণবিক সংকেত ও গাঠনিক সংকেত কিভাবে লিখতে হয়। এরপর আমরা আলোচনা করব অষ্টক ও দুইয়ের নিয়ম এবং আমরা এখান থেকে জানার চেষ্টা করব এই অষ্টক নিয়ম ও দুইয়ের নিয়মের মধ্যে পার্থক্যটি কি এবং এদের মধ্যে কোনটি বেশি কার্যকর। সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হবে নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কেন স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, এই বৈশিষ্ট্য নিয়ে, এই ধর্ম নিয়েই আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় হচ্ছে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। আণবিক সংকেতকে আমরা ইংরেজিতে বলছি মলিকুলার ফর্মুলা। এই মলিকুলার ফর্মুলা নামটা শুনলেই আমরা কিন্তু বুঝতে পারছি যে আণবিক সংকেত বিষয়টি মলিকুল বা অণুর সাথে সম্পর্কিত। আমরা যদি আরো সহজভাবে বলতে চাই তাহলে কোনো অণুকে আমরা রাসায়নিকভাবে যেই সংকেতের মাধ্যমে প্রকাশ করি তাকেই আমরা বলছি আণবিক সংকেত। আণবিক সংকেতের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে একটি মৌল বা যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে আমরা যে সংকেত প্রকাশ করি তাকেই আমরা বলছি আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। এবং এই রাসায়নিক সংকেতের ইংরেজি নামটাও কিন্তু আমরা জেনে রাখবো, যাকে আমরা বলছি কেমিক্যাল ফর্মুলা। আমরা কিন্তু প্রথম ক্লাসে জেনে এসেছি রাসায়নিক সংকেত লেখার নিয়ম। তাহলে কি আমরা ধরতে পেরেছি যে আণবিক সংকেত বলতে কি বোঝায়? আমরা কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করে এসেছি যে যোজনী থেকে আমরা কিভাবে কোনো একটি যৌগের রাসায়নিক সংকেত লিখতে পারি। তাহলে আমরা যদি রাসায়নিক সংকেত লিখতে জানি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের আণবিক সংকেতটাও আয়ত্তে চলে আসবে। এবার আমরা একটু প্রথম ক্লাসের পুনরাবৃত্তি করি, দেখো তো তোমাদের মনে আছে কিনা। ধরো আমার কাছে আছে কার্বন, যার যোজনী আমরা জানি 4, এবং আমার কাছে আছে হাইড্রোজেন পরমাণু, যার যোজনী হচ্ছে 1। তাহলে বলো তো এই কার্বন আর হাইড্রোজেন নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে তার সংকেত কি হবে? তার সংকেত হবে CH4। কিভাবে লিখলাম? আমরা হাইড্রোজেনের যোজনীকে বসাবো কার্বনের পাশে। হাইড্রোজেনের যোজনী কত? 1, সেটি আমার লিখার প্রয়োজন নাই। এবং কার্বনের যোজনী 4, সেটিকে আমরা লিখেছি হাইড্রোজেনের পাশে। এই যে আমরা সংকেতটি পেলাম এটিকেই আমরা বলছি রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত। একইভাবে যদি আমরা আরেকটু উদাহরণ নিয়ে চিন্তা করি, যেমন পানি। আমরা জানি পানির অণুতে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে। তাহলে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত যেভাবেই বলি না কেন আমরা পানির জন্য যে সংকেতটি পাবো সেটি হচ্ছে H2O। তাহলে আমরা একটু দেখি তো আমরা আণবিক সংকেতে যে সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করেছি তার সাথে আমার এই সংকেতটি পুরোপুরি মিলে কিনা। আমরা বলেছি একটি মৌল বা যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক। এর মানে আমরা জানি কি পানির অণুতে কি কি মৌল থাকে? অক্সিজেন এবং হাইড্রোজেন, তাদের প্রতীক আমরা ব্যবহার করেছি। এবং যে মৌলের যতটি পরমাণু থাকে সেই সংখ্যা। তাহলে আমরা একটাকে কি বললাম যে অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুইটি পরমাণুর সাথে যুক্ত থাকে। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে পানির একটি অণুতে একটি অক্সিজেন পরমাণু এবং দুইটি হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে আমরা যদি এই সংকেতের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো পানি অণু গঠনে অংশগ্রহণকারী দুটি মৌল অক্সিজেন এবং হাইড্রোজেন উভয়ের পরমাণুকে আমরা প্রতীক দ্বারা প্রকাশ করেছি। এবং একই সাথে দুইটি হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা হাইড্রোজেনের প্রতীকের পাশে 2 এবং একটি অক্সিজেন পরমাণুর জন্য আমরা অক্সিজেনের পাশে 1 লিখার যেহেতু প্রয়োজন নাই সেজন্য লিখি নাই, যার জন্য আমরা সংকেতটি পাই H2O। এভাবে আমরা আণবিক সংকেত বা রাসায়নিক সংকেতের সুস্পষ্ট ধারণা পেতে পারি। আমরা এতক্ষণ জানলাম আণবিক সংকেত নিয়ে। এবার আমরা আলোচনা করব গাঠনিক সংকেত নিয়ে। এবং গাঠনিক সংকেতের ইংরেজি নাম হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। স্ট্রাকচারাল ফর্মুলা নামটি শুনলেই আমরা বুঝতে পারছি যে এখানে স্ট্রাকচার বা সজ্জা, বিন্যাস বা কাঠামো যাই বলি না কেন সেগুলি নিয়ে আলোচনা হবে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করব যে আণবিক সংকেত আর গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্যটা কোথায়। আমরা যদি গাঠনিক সংকেতকে সংজ্ঞায়ন করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি, একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক ও বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে আমরা বলছি গাঠনিক সংকেত। একটু খেয়াল করে দেখো তো আণবিক সংকেতের বেলায় আমরা কি বলেছিলাম? আণবিক সংকেতের প্রকাশের মাধ্যম কি ছিল? প্রতীক ও পরমাণুর সংখ্যা। এখানে আমরা বলছি প্রতীক ও বন্ধনের মাধ্যমে প্রকাশ পদ্ধতি হচ্ছে গাঠনিক সংকেত। আচ্ছা, এখন আমরা যদি প্রথম উদাহরণটি দেখি, আমরা সকলেই জানি যে নাইট্রোজেনের একটি পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া যৌগটি উৎপন্ন করে। তাহলে আমরা জানি কি যে কোনো একটি মৌলের পরমাণু যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় ওই সংখ্যাই কিন্তু ওই মৌলের যোজনী। তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3।
আবার আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখে এসেছি যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা কি বলতে পারবো যে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত? আমরা একটু খেয়াল করে দেখবো যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, এর মানে এর বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টি, এবং আমরা জানি বাইরের শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে তাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তাহলে নাইট্রোজেন পরমাণুর বাইরের শক্তি স্তরে যেহেতু 5টি ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলবো নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5টি। এই যোজ্যতা ইলেকট্রনগুলোকে আমরা এভাবে প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারি, যাকে আমরা বলি লুইস প্রতীক। আমরা এই লুইস প্রতীক নিয়ে উচ্চতর ক্লাসে আলোচনা করব। এখন আমরা তাহলে যোজ্যতা ইলেকট্রনে ফিরে আসি। নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন যেমন 5টি, একইভাবে আমরা বলতে পারি হাইড্রোজেনের বাইরের শক্তি স্তরে যেহেতু একটি করে ইলেকট্রন থাকে, তাই হাইড্রোজেনের জন্য আমার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটি। এবং আমরা কিন্তু গত ক্লাসে এটাও পড়ে এসেছি যে যোজ্যতা ইলেকট্রন গুলোই কিন্তু রাসায়নিক বন্ধনে অংশ নেয়। তো আমরা যেহেতু বললাম যে যোজ্যতা ইলেকট্রন গুলোই রাসায়নিক বন্ধনে অংশ নেয়, তাহলে এই উদাহরণে আমরা যেটা দেখব, নাইট্রোজেনের একটি ইলেকট্রন হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন শেয়ার করে নিজেদের মধ্যে বন্ধন গঠন করে, এবং এই বন্ধনকে আমরা একটি রেখার দ্বারা প্রকাশ করি। যেমন এই রেখাকে আমরা বলি বন্ধন বা হাত। তাহলে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কয়টি? 3টি। এই বন্ধনগুলোকে আমরা বলি সমযোজী বন্ধন, যা নিয়ে আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশে আলোচনা করব। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের 5টি যোজ্যতা ইলেকট্রনের মধ্যে 3টি যোজ্যতা ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নিয়েছে, বাকি 2টি কোনো প্রকার বন্ধন গঠন করছে না। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধন হচ্ছে 3টি। তাহলে এই যে স্ট্রাকচারটা, যেখান থেকে আমরা কিন্তু বলতে পারছি যে নাইট্রোজেনের একটি পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এবং আমরা ফলশ্রুতিতে পাচ্ছি কি NH3, যাকে আমরা বাংলায় বলছি অ্যামোনিয়া। তাহলে কি আমরা বলতে পারি যে অ্যামোনিয়ার একটি অণুতে নাইট্রোজেন ও হাইড্রোজেন গুলো কিভাবে যুক্ত আছে তা প্রকাশের এরকম একটি কাঠামো বা বিন্যাসকেই আমরা বলছি গাঠনিক সংকেত। তাহলে কি আমরা বলতে পারি অ্যামোনিয়ার একটি অণুতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে তা তাদের প্রতীক এবং বন্ধনের মাধ্যমে প্রকাশের যে উপায় বা সেই সংকেতকে আমরা বলছি গাঠনিক সংকেত। একইভাবে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, PCl3, যাকে আমরা পড়ি ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ক্লোরিন বন্ধন কিন্তু 3টি। আবার আমরা যদি PCl5, যাকে আমরা বলছি ফসফরাস পেন্টাক্লোরাইড, এই ফসফরাস পেন্টাক্লোরাইডে আমরা দেখতে পাচ্ছি ফসফরাস এবং ক্লোরিনের বন্ধন কিন্তু 5টি। আচ্ছা, আমরা কি গত ক্লাসে এমনটি বলে এসেছিলাম যে একটি মৌলের পরমাণু যতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় ওই সংখ্যাই ওই মৌলের যোজনী নির্দেশ করে? তাহলে আমরা কি বলতে পারি ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে একটি ফসফরাস পরমাণু 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় ফসফরাসের যোজনী 3। আমরা কি পরের উদাহরণটিতে বলতে পারি ফসফরাসের একটি পরমাণু 5টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় ফসফরাসের যোজনী 5? তাহলে কি আমরা দেখতে পাচ্ছি ফসফরাসের যোজনী 3 এবং 5? আচ্ছা, আমরা কি গত ক্লাসে পড়ে এসেছি যে কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে? তাহলে কি আমরা বলতে পারি ফসফরাস কিন্তু ওই সকল মৌলের নিদর্শন যারা একাধিক যোজ্যতা প্রদর্শন করে? একই সাথে আমরা জানলাম ফসফরাসের যোজনী 3 এমন একটি যৌগ ফসফরাস ট্রাইক্লোরাইডের গাঠনিক সংকেত, এবং ফসফরাস পেন্টাক্লোরাইড যে যৌগে ফসফরাসের যোজনী 5, একই সাথে আমরা তার গাঠনিক সংকেত জানলাম। এভাবে আমরা প্রতিটি বিষয়ে যদি একটি আরেকটির সাথে সম্পর্ক যুক্ত করে পড়তে পারি, তাহলে কিন্তু আর আমাদের মুখস্থ করতে হবে না, এবং আমরা খুব সহজেই এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবো। এবার আমরা আলোচনা করব অষ্টক ও দুইয়ের নিয়ম নিয়ে। অষ্টক নিয়মকে আমরা ইংরেজিতে জানি অক্টেট রুলস নামে, এবং দুইয়ের নিয়মকে আমরা বলি ডুয়েট রুলস। তো এই দুটোর মধ্যে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে অষ্টক নিয়ম। তো অষ্টক নিয়ম কি আমরা একটু দেখার চেষ্টা করি। অষ্টক নিয়ম হচ্ছে অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস লাভ করে। একেই আমরা বলছি অষ্টক নিয়ম। তো আমরা কি জানি, মিথেনের একটি অণুতে একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি কার্বন পরমাণুকে ঘিরে তার চারপাশে 4টি হাইড্রোজেন পরমাণু আছে। কার্বন পরমাণুর বাইরে শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টি, এবং প্রতিটি হাইড্রোজেন পরমাণুর বাইরে শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি করে। এর মানে কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4টি। এই কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4টিকে আমরা কার্বন পরমাণুর চারপাশে এভাবে দেখালাম, এবং কার্বন পরমাণুকে ঘিরে আমরা যে 4টি হাইড্রোজেন পরমাণু দেখছি তাদের যোজ্যতা ইলেকট্রন একটি। সেই যোজ্যতা ইলেকট্রনকেও কিন্তু আমরা হাইড্রোজেনের পাশে একটি ডট দিয়ে প্রকাশ করেছি। এখন এই কার্বনের বাইরে শক্তি স্তরের যে 4টি যোজ্যতা ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন শেয়ার করে। কার্বনের ইলেকট্রন হাইড্রোজেনের ইলেকট্রনের মধ্যে এভাবে শেয়ার হয়ে তারা বন্ধন গঠন করে। আমরা আগেই পড়েছি যে এই যে রেখাগুলো, এই রেখাগুলোকে আমরা বলি বন্ধন বা সমযোজী বন্ধন। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ আমরা কিন্তু মিথেন অণুর গাঠনিক সংকেত পেয়ে গেলাম। তাহলে এবার একটু বুদ্ধি করে বলো তো, এই বন্ধনগুলোতে কতটি করে ইলেকট্রন আছে? আমরা বলতে পারি এই বন্ধনগুলোতে ইলেকট্রন আছে 2টি করে। তাহলে আমরা এখন কি বলতে পারি কার্বনের বাইরে শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিটি কার্বন হাইড্রোজেন বন্ধনে ইলেকট্রন আছে
দুটি করে, এবং এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টি? 4টি। 4 দুগুণ 8। তাহলে আমি বলতে পারি কার্বন পরমাণুর বাইরের শক্তি স্তরে সর্বমোট 8টি ইলেকট্রন আছে, কারণ এই ইলেকট্রনগুলো কিন্তু শেয়ার হয়েছে। এবার আমরা জানবো দুইয়ের নিয়ম সম্বন্ধে। দুইয়ের নিয়মকে আমরা ইংরেজিতে বলি ডুয়েট রুলস। এখন এই দুইয়ের নিয়ম আমরা কেন জানবো? বিজ্ঞানীরা গবেষণা করে এই দুইয়ের নিয়ম বের করেন এবং তারা একই সাথে অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতা বা ভুল ত্রুটি উপস্থাপন করেন, এবং আমরা দেখতে পাই যে অষ্টক নিয়মের চাইতে দুইয়ের নিয়ম অধিকতর উপযোগী এবং কার্যকর। এখন আমরা যদি একটু দুইয়ের নিয়মটা কি জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই অনুগঠনে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকে, যাকে আমরা বলছি দুইয়ের নিয়ম। তো আসো আমরা একটা উদাহরণ দেখি। আমরা বেরিলিয়াম এর পারমাণবিক সংখ্যা জানি 4, অর্থাৎ বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যাও 4। আমরা দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, এবং বেরিলিয়ামের যোজ্যতা স্তর বা বাইরের শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি। এবার আমরা যদি বেরিলিয়াম পরমাণুর দুই পাশে দুটি ক্লোরিন পরমাণুকে লক্ষ্য করি, তাহলে আমরা সবাই জানি ক্লোরিনের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি করে। তোমরা হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছো আমরা কোন যৌগ নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা বলবো বেরিলিয়াম ক্লোরাইড নিয়ে, যার সংকেত হচ্ছে BeCl2। আমরা দেখব বেরিলিয়ামের বাইরের শক্তি স্তরের ইলেকট্রন ক্লোরিন পরমাণুর বাইরের শক্তি স্তরের ইলেকট্রনের সাথে শেয়ার করে একটি বন্ধন গঠন করে। একইভাবে বেরিলিয়াম পরমাণুর বাইরের শক্তি স্তরের আরেকটি ইলেকট্রন আরেকটি ক্লোরিন পরমাণুর বাইরের শক্তি স্তরের একটি ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। এর মানে আমরা এখানে বলতে পারি দুটি ক্লোরিন পরমাণুর বাইরের শক্তি স্তরে যে 7টি করে ইলেকট্রন আছে, এগুলোকে যদি আমরা ডট দ্বারা, এবং বেরিলিয়াম পরমাণুর বাইরের শক্তি স্তরে যে দুটি ইলেকট্রন সেগুলোকে আমরা ক্রস দ্বারা যদি প্রকাশ করি, আমরা তাহলে বলতে পারি ক্লোরিন পরমাণুর বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন বেরিলিয়াম পরমাণুর বাইরের শক্তি স্তরের একটি ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি বন্ধন গঠন করলো। একইভাবে বেরিলিয়াম পরমাণুর আরেকটি ইলেকট্রন আরেকটি ক্লোরিন পরমাণুর ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করলো। এই রেখাগুলোকে আমরা বলছি বন্ধন, এবং আমরা বলতে পারি তাহলে একটি বন্ধনে ইলেকট্রন আছে কয়টি করে? 2টি করে। তাহলে যেহেতু তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়েছে, তাহলে আমি বলতে পারি বেরিলিয়াম এর বাইরের শক্তি স্তরে এখন ইলেকট্রন কয়টি হবে? 4টি, এবং ক্লোরিন পরমাণুর বাইরের শক্তি স্তর এখন কয়টি হবে? 8টি। একইভাবে আরেকটি ক্লোরিন পরমাণুর বাইরের শক্তি স্তরেও কিন্তু এখন ইলেকট্রন 8টি। এর মানে এখানে কি আমার অষ্টক নিয়ম খাটছে? এখানে কিন্তু আমার অষ্টক নিয়ম খাটছে না। তোমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছো যে ক্লোরিন পরমাণুর বেলায় আমাদের বাইরের শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকছে, কিন্তু বেরিলিয়াম পরমাণুর বাইরের শক্তি স্তরে কিন্তু আমার 8টি ইলেকট্রন নেই। কয়টি ইলেকট্রন আছে? 4টি, যাকে আমরা বলতে পারি 2 জোড়া। এই যে 2 জোড়া, এবং ক্লোরিন পরমাণুর বেলায়ও কিন্তু 4 জোড়া বা 8টি বা 2টি করে ইলেকট্রন আছে। এখান থেকেই আমরা বলতে পারি পরমাণুর বাইরের শক্তি স্তরে এই যে 2টো করে ইলেকট্রন থাকা, এই ব্যাপারটাকে আমরা বলছি দুইয়ের নিয়ম। তাহলে আমরা একটি বিষয় থেকে কিন্তু অনেকগুলো বিষয়ের সম্পর্ক দেখতে পাচ্ছি। এভাবে আমরা একটি বিষয়ের সাথে যদি অন্য আরেকটি বিষয় মিলিয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের আর মুখস্থ করতে হচ্ছে না। এভাবে কিন্তু আমরা খুব মজার সাথে রসায়নের এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবো। এবার আমরা আরো দুটি সহজ উদাহরণ দেখব, যেখান থেকে আমরা গাঠনিক সংকেতের প্রয়োগ এবং একই সাথে গাঠনিক সংকেত থেকে আমরা বলতে পারবো অষ্টক নিয়ম প্রযোজ্য হয় কিনা বা দুইয়ের নিয়ম আসলে এখানে কার্যকরী কিনা। আমরা যদি একটু দেখি, আমরা নিয়েছি যে বোরন ফ্লোরাইড। আমরা দেখতে পাচ্ছি একটি বোরন পরমাণু 3টি ফ্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। সুতরাং আমরা যদি তাদের গাঠনিক সংকেতটা দেখার চেষ্টা করি, তোমাদেরকে নিশ্চয়ই এখন আর বিশদ ব্যাখ্যা দিতে হবে না যে এই রেখাগুলোতে বা এই বন্ধনগুলোতে আমার কয়টি করে ইলেকট্রন আছে? 2টি করে। এর মানে বোরন পরমাণুর বাইরের শক্তি স্তরে তাহলে ইলেকট্রন কয়টি? আগের উদাহরণের মতো আমরা বলতে পারি যে বোরন পরমাণুর বাইরের শক্তি স্তরে ইলেকট্রন কিন্তু 6টি। একইভাবে আমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইড এর কথা চিন্তা করি, তাহলে দেখব যে ফসফরাসের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন হবে 10টি। এর মানে এখানেও কিন্তু অষ্টকের নিয়ম প্রযোজ্য হচ্ছে না, বরং এখানে 3 জোড়া এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের বেলায় 5 জোড়া ইলেকট্রন থাকছে। কোথায়? পরমাণুর বাইরের শক্তি স্তরে। সুতরাং আমরা বলতে পারি যে অনুগঠনে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকে, এবং এটাকেই আমরা বলছি দুইয়ের নিয়ম। আমরা এবার খুব মজার একটি বিষয় নিয়ে পড়াশোনা করব, সেটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাসকে আমরা অনেকগুলো নামে জানি। নিষ্ক্রিয় গ্যাসকে আমরা ইংরেজিতে বলি ইনার্ট গ্যাস, আবার একে বলা হয় নোবেল গ্যাস বা অভিজাত গ্যাস। তো আমরা এই যে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের স্থিতিশীলতা নিয়ে কথা বলতে চাই। আমরা শুরুতে একটু জেনে নিতে চাই যে আমার নিষ্ক্রিয় গ্যাস কোনগুলি। আমরা সবাই জানি যে পর্যায় সারণীতে গ্রুপ 18 এর যে মৌলগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই মৌলগুলি হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাসগুলো এক নজরে দেখি, আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখতে চাই, তাহলে আমরা দেখব হিলিয়ামের বাইরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ। মানে হিলিয়ামের বাইরের শক্তি স্তর কোনটি? তার শক্তি স্তর 1টি। প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 2টি। সুতরাং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি হিলিয়ামের বাইরের শক্তি স্তর 2টি ইলেকট্রন দ্বারা
পূর্ণ, এই অবস্থাকে আমরা বলি দ্বিত্ব। এবং আমরা যদি বাকি যে কোনো একটি নিষ্ক্রিয় গ্যাস নেই, যদি আমরা নিয়ন নিয়ে আলোচনা করি, নিয়নের বাইরের শক্তি স্তরে বা দ্বিতীয় শক্তি স্তরেও কিন্তু সর্বমোট 8টি ইলেকট্রন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলোর ইলেকট্রন বিন্যাস যদি আমরা পর্যায়ক্রমে পর্যালোচনা করি, তাহলে দেখব প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 8টি করে ইলেকট্রন আছে, যেটি দেখতে অনেকটি এরকম ns2 np6। এখানে n দিয়ে আমরা বোঝাচ্ছি শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর, যেটাকে আমরা বলি, আমরা পড়ে এসেছি k কক্ষপথ, l কক্ষপথ, এগুলোকে আমরা বলি n বা প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথ। এবং এখানে s বা p বলতে আমরা বোঝাচ্ছি উপশক্তি স্তর। এর মানে আমার n প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে, এবং একইভাবে n প্রধান শক্তি স্তরের p উপশক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকবে। উপশক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে তার সর্বমোট সংখ্যা যদি 8 হয়, মানে আমার বাইরের শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন সংখ্যা যদি হয় 8টি, তাহলে আমরা এই অবস্থাকে বলবো অষ্টক অবস্থা, মানে ওই নিষ্ক্রিয় গ্যাসগুলো অষ্টক পূর্ণ হয়েছে। তাহলে হিলিয়ামের বাইরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ, এটিকে আমরা বলছি দ্বিত্ব, এবং অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের বাইরের শক্তি স্তরে যে 8টি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, এটিকে আমরা বলছি অষ্টক। তো এভাবে সর্বশেষ শক্তি স্তরে দ্বিত্ব বা অষ্টক পূর্ণ থাকার কারণে তারা যথেষ্ট স্থিতিশীল হয়। এর মানে হচ্ছে তারা রাসায়নিকভাবে ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন গ্রহণ বর্জন, যেটাকে আমরা পড়ে এসেছি, বা ইলেকট্রন শেয়ার, কোনোভাবেই তারা রাসায়নিক বন্ধন গঠনে অংশ নেয় না। এর মানে তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাদের এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণেই তারা যথেষ্ট সুস্থিত হয়। তারা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। এই যে তারা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এই ধারণা থেকেই আমরা এদেরকে বলি অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস। যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলোর বাইরের শক্তি স্তর দ্বিত্ব বা অষ্টক দ্বারা পূর্ণ থাকে এবং এই ইলেকট্রন বিন্যাসটাই হচ্ছে যথেষ্ট স্থিতিশীল, তারা রাসায়নিকভাবে কারোর সাথে বিক্রিয়া করে না। এজন্য আমরা নিষ্ক্রিয় গ্যাসকে আরো একটি নামে ডাকি, সেটি হচ্ছে অভিজাত গ্যাস বা ইংরেজিতে আমরা বলি নোবেল গ্যাস। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা জানলাম আণবিক সংকেত ও গাঠনিক সংকেত কি, কিভাবে সেগুলো প্রকাশ করতে হয় এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি। আমরা এরপরে জানলাম অষ্টক ও দুইয়ের নিয়ম। আমরা জানলাম যে অষ্টক নিয়মের চাইতে দুইয়ের নিয়মটি বেশি আধুনিক এবং কার্যকর। এবং একই সাথে আমরা এটাও জেনেছি যে নিষ্ক্রিয় গ্যাস কারা, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কেমন হয় এবং কেন নিষ্ক্রিয় গ্যাসকে আমরা অভিজাত গ্যাস বলি বা কেন তারা স্থিতিশীলতা প্রদর্শন করে। তো চলো আজকে আমরা দেখে নেই যে তোমাদের জন্য কি কি বাড়ির কাজ থাকবে। আমি চাইবো তোমরা পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করবে এবং আমার বিশ্বাস তোমরা এগুলো সঠিকভাবে সমাধান করতে পারবে। তোমাদের জন্য প্রথম যে বাড়ির কাজটি থাকবে সেটি হচ্ছে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত প্রকাশ। কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, প্রোপেন, বোরন, ফ্লোরাইড এই 4টি যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত তোমরা আঁকার চেষ্টা করবে। এবং পরবর্তী যে কাজটি তোমাদের জন্য রইল সেটি হচ্ছে BCl3, যেটাকে আমরা বলি বোরন ট্রাইক্লোরাইড, এবং PCl5, যেটাকে আমরা বলি ফসফরাস পেন্টাক্লোরাইড। এই দুটি যৌগের জন্য তোমরা বের করার চেষ্টা করবে যে কোন যৌগটিতে অষ্টক নিয়ম বা দুইয়ের নিয়ম প্রযোজ্য হয় এবং কেন।